1.5K AMOLED ডিসপ্লে এবং এই ডিসপ্লের উপর রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। তার পাশাপাশি আমার কাছে থাকা এই পেন্সিলটার থিকনেস হলো 7.7 মিলিমিটার, বাট আমার হাতে থাকা এই মোবাইলটার থিকনেস হলো 6.7 মিলিমিটার, মানে পেন্সিলের থেকেও এই ফোনটা চিকন। শুধু তাই নয়, এই ফোনটার মধ্যে রয়েছিল ডুয়েল স্টেরিও স্পিকার, IP64 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স রয়েছে এবং তার পাশাপাশি HTS এর ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ হাত থেকে যদি আপনার পড়ে যায় তাহলে ফোনটার কিছু হবে না। সো বেশ শক্তিশালী এই ফোনটার প্রাইস হলো 19,999 টাকা। 8GB র্যাম, 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে এবং ফোনটার নাম হলো টেকনো স্পার্ক 40 প্রো। অর্থাৎ এই যে মোবাইলটা আমাদের কাছে দুটো কালার ভেরিয়েন্টে এসেছে, এই যে একটা কালার ভেরিয়েন্ট আর একটা হলো এই যে কালার ভেরিয়েন্ট। আজকের ভিডিওতে এই দুটো ফোন নিয়ে ইন ডিটেলস আলোচনা করব এবং আমরা ধারণা করতেছি এই ফোনটা সম্ভবত বাংলাদেশের জাতীয় ফোন হলেও হয়ে যেতে পারে। বাট ভিডিও দেখি তাহলে আপনারাও বুঝতে পারবেন এবং আমিও বুঝতে পারবো। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে যেটা সত্যি কথা সেটা হলো ব্যাক প্যানেলে থাকা এই ক্যামেরাগুলো দেখতে অনেকটা স্যামসাং এর প্রিমিয়াম সিরিজের ফোনগুলোর মতো, বা রিসেন্টলি আমরা এই সিরিজের ফোনগুলো তো এই ক্যামেরাগুলো দেখতেছি। বাট আমার কাছে পার্সোনালি ক্যামেরা হাউসের উপর ক্যামেরা থাকলে একটু বেশি সেফ মনে হয়, তবে এটা বেশ স্টাইলিশ। তার পাশাপাশি এই ফোনটা কিন্তু অনেকই স্লিম, যেটা একটু আগে বললাম, মাত্র 6.7 মিলিমিটার, ওয়েটও কম, 170 গ্রামের কাছাকাছি। সো ভেরি ভেরি ইন্টারেস্টিং। তার পাশাপাশি যেটা বললাম যে HTS এর সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ ফোনগুলো যদি আপনার হাত থেকে পড়েও যায় তাহলে ফোনগুলো ভেঙে যাওয়ার কোনো ধরনের কোনো চান্স নাই, এত শক্তিশালী প্রোটেকশন। তার পাশাপাশি IP64 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেটা যেটা ভিডিও শুরুতে বললাম 1.5K AMOLED ডিসপ্লে এবং শুধু এখানেই শেষ নয়, এই ডিসপ্লে পিক ব্রাইটনেস হলো 4500 নিটস। অর্থাৎ এই ফোনটা আপনি আউটডোরে একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। আমরাও পেরেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জন্য প্রবলেম ফেস করি নেই। তার পাশাপাশি যেহেতু এইটা AMOLED ডিসপ্লে ফোন, সো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনও ঠিকঠাক জায়গায় রয়েছে এবং টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। তার পাশাপাশি এই মোবাইলটা Android 15 অপারেটিং সিস্টেম এসেছে, 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। বাট যে বিষয়টা নিয়ে মেইনলি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই ফোনটার UI। এইখানে অনেক বড় একটা বিষয় যেটা বলতেই হচ্ছে, আমরা এর আগে Xiaomi Redmi Note সিরিজকে জাতীয় ফোন বলতাম, বাট তখন তারা স্পেকস ওয়াইজ অনেক স্ট্রং থাকলে UI রিলেটেড কিন্তু কিছুটা ইস্যুস ছিল, বাগ ভাল্লুকের দেখা পেয়েছে ওইসব ফোনে। বাট এই ফোনটার UI অনেক ইম্প্রুভ হয়েছে। ইনফ্যাক্ট টেকনোর আগের ফোনগুলোর থেকেও এই ফোনের UIতে অ্যাপসের পরিমাণ, মানে আননেসেসারি অ্যাপস বা ব্লটারের পরিমাণ অনেকটাই কমে এসেছে। এটার জন্য আমি টেকনোকে একটা বিশাল বড় থামস আপ দিব, বিকজ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আননেসেসারি অ্যাপস থাকলেও ফোন দেখতেও হিজিবিজি টু মাচ মনে হয়, বাট এখানে সেটা মনে হয় না এবং UI থেকে কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি। একটা ফোনের UI যে কতটা ইম্পর্টেন্ট সেটা অ্যাকচুয়ালি লং টাইম ইউজ করার ক্ষেত্রে বোঝা যায়। সো এই ফোনটা আমরা যতদিন ইউজ করেছি সেই হিসাবে এই ফোনটার UIটা আমার কাছে সবচাইতে বেশি ভালো মনে হয়েছে রাইট নাও এই বাজেটে যতগুলো ফোন আছে সেই হিসাবে যদি আমি কম্পেয়ার করি তাহলে। সেই সাথে এই ফোনটাতে রয়েছিল 5200 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার রয়েছে এবং একবার চার্জ দিলে আমরা অল ইন অ্যারাউন্ড 1.5 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। তবে টানা ইউজ করলে মোটামুটি বেশ ভালোই চার্জ বা ব্যাটারি ড্রেন হয়, তবে স্টিল আমরা প্রায় 6 ঘন্টার কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি টানা ইউজ করে। দেন এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। আমরা যখন ছবি তুলেছি মোটামুটি ভালো ডিটেলস ধরে রাখতে পারছিল, তবে আরেকটু বেশি স্যাচুরেশনের দরকার ছিল, আরেকটু ডাইনামিক ছবি আসলে ভালো লাগতো। কিন্তু পোর্ট্রেট মোডে আবার ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল, এজ ডিটেকশনও ঠিকঠাক আছে। অ্যাজ এ 20,000 টাকার ফোন হিসেবে আমার কাছে ক্যামেরা পারফরমেন্স ঠিকঠাক লেগেছে। তার পাশাপাশি মোবাইলটাতে হাইস্ট 2K 30 FPS এ ভিডিও শুট করা যায়। আমরা অবশ্য 1080p 60 FPS এ ভিডিও শুট করেছি, যেহেতু ক্যামেরাতে EIS বা OS নাই, সো ভিডিও থেকে আমরা আসলে শেকি ফিলের দেখা পেয়েছি। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরাতে তোলা ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতো যখন আমরা প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলেছি যথেষ্ট ভালো ছবি এসেছে। ডিটেলসের বেশ ঘাটতি ছিল, তবে কিছুটা কালার বুস্ট করে, ফর দ্যাট রিজন ওভারঅল আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও মোবাইলটাতে ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। তার পাশাপাশি এই মোবাইলটাতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকারও রয়েছে। এই মোবাইলের ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি সাইজের, ডিসপ্লেটা 1.5K AMOLED প্যানেল এবং তার পাশাপাশি কিন্তু 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। তবে আমাদের টেস্টে 144 হার্জের থেকে আমরা অল ইন অল 120 হার্জ রিফ্রেশ রেটটাই বেশি ভালো পেয়েছি এবং অল দ্য টাইম কমফোর্টেবলভাবেই ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি ডিসপ্লে রেজুলেশন হলো 2720x1224 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 440 ppi। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনটার চিন, ভেজেল সবকিছুই সমান, সিমেট্রিক্যাল টাইপ এবং অনেক চিকন। ফর দ্যাট রিজন এটা যে হাতে নিয়ে
20,000 টাকা দামের ফোন, এটা আপনাদের মনে হবে না। আমি আপনাদেরকে বলবো ফোন কিনেন অথবা না কিনেন, যে কোনো একটা টেকনো শোরুমে যে এই ফোনটা হাতে নিয়ে একবার ইউজ করে দেখতে পারেন যে এই ফোনটার ডিসপ্লে আপনাদের কাছে ভালো লাগে কিনা। দেন অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এনিওয়েজ, এই মোবাইলটাতে ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট রয়েছে, সো আপনি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও দেখতে পারবেন এই ফোনে। দেন এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল MediaTek G100, এটা একটা 4G ভেরিয়েন্টের প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার, এবং জিপিইউ হিসেবে মোবাইলটা রয়েছিল মালি G57। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,45,373। বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। মোবাইলটা দিয়ে আমরা গেমস প্লে করেছি, স্পেশালি পাবজি গেমসটা প্লে করেছি। গেমিং এক্সপিরিয়েন্স 20,000 টাকা ফোন হিসেবে যথেষ্ট ভালো। লং টাইম গেম প্লেতে ফোন হিট হয়, এটা খুবই স্বাভাবিক। তবে অনেক স্লিম ফোন হওয়ার কারণে আমরা খুব নাইসলি হ্যান্ড গ্রিপ করে গেম প্লে করতে পেরেছি। কিছুক্ষণ সময় দিলেও ফোন যখন হিট হয় ঠান্ডাও হয়ে যায়। তবে হিট হলে পারফরমেন্স হালকা ড্রপ করে, অনেক বেশি ড্রপ করে আমি বলবো না, অনেক বেশি এফপিএসও আমরা পেয়েছি গেম প্লে করার সময়, সেটা আমি বলবো না। যেটা এই বাজেট রেঞ্জে আমি মনে করি ওকে লেভেলে আছে। গেমিং এক্সপিরিয়েন্স ওভারঅল ভালো যদি অফিসিয়াল ফোন হিসেবে চিন্তা করি। তার পাশাপাশি মোবাইলটা দিয়ে আমরা আদার্স আরও বেশ কিছু গেম খেলেছি। কল অফ ডিউটি গেমটা প্লে করেছি, আমাদের কাছে বেশ স্মুথ লেগেছে। পাবজি থেকে গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল কল অফ ডিউটি। তবে কল অফ ডিউটি গেমটাতে আমার একটু কালার অ্যাকুরেসির ঘাটতি পেয়েছি বলে মনে হয়েছে। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি। অ্যাশফার গেমসটা অনেক ভালো প্লে করা যায়, যেহেতু অ্যাশফার গেমস অনেক রিকোয়ারমেন্ট নেই, অর্থাৎ অনেক হেভি গেম না, সো কমফোর্টেবল আমরা এই ফোনে খেলতে পেরেছি। তবে কালার অ্যাকুরেসির একটু ঘাটতি ছিল। ওভারঅল আবার অ্যাশফার গেমসটা এমনি খেলে ভালোই লেগেছে। দেন এই মোবাইলটার প্রাইস হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট দিয়ে, অফিসিয়ালি 19,999 টাকা। এবার চলুন আমরা জেনে নেই এই ফোনটা ইউজ করতে যে কোন জিনিসগুলো আমাদের ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো আমাদের ভালো লাগেনি। নাম্বার 1, এই ফোনটার ল্যাকিংসের কথা যদি বলতে চাই, ফোনটা যেই প্রাইসে এসেছে বা প্রাইস যদি একটু বেশিও হতো, 500-1000 টাকা বাড়ায় হলো, যদি এটা 256GB স্টোরেজ ভেরিয়েন্টে আসতো বেশ ভালো হতো। দেন সেকেন্ড যে বিষয়টা, এই ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম, হালকা পাতলা, এভরিথিং ইজ গুড। ব্যাক প্যানেলে ক্যামেরার ডিজাইনও কিন্তু অনেক ভালো, অন্যান্য ব্র্যান্ডের প্রিমিয়াম ফোনের মতো। বাট আমার কাছে মনে হয় এইভাবে যে ক্যামেরার রিংগুলো রয়েছে, রাখলে সারফেসে মানে ফ্ল্যাট সারফেসে যখন আপনি রাখবেন উঠাবেন, এগুলোতে আসলে রং উঠে যাওয়ার চান্স থাকে। এর থেকে আমি মনে করি যে ক্যামেরা হাউস দিয়ে তার উপর ক্যামেরা দিলে আই থিঙ্ক ভালো হয়। তবে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আপনাদের হতে পারে যে এটাই বেশি ভালো লাগতে পারে। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো। তবে আমরা 144Hz সাপোর্ট থাকলেও 120Hzটা কমফোর্টেবলভাবে পেয়েছি এবং ইউজ করতে পেরেছি। আর এই ফোনটা যদি আমি ভালো দিকের কথা বলতে চাই, নাম্বার 1, অফিসিয়াল ফোন হিসাবে এটার প্রাইস এই মুহূর্তে দুর্দান্ত লেভেলে। প্রাইস হিসাবে চিন্তা করলে এটা অবশ্যই জাতীয় ফোন। আমরা রেডমি নোট সিরিজের ফোনগুলোকে অনেক বছর ধরে জাতীয় ফোন বলে এসেছি, বাট আই থিঙ্ক এটা এবার জাতীয় ফোন হবে, দ্যাটস ফর শিওর। দেন যে বিষয়টা বলবো, এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক ভালো। শুধু যে 1.5K AMOLED ডিসপ্লে তা না, ডিসপ্লে কোয়ালিটি ভালো। আমরা যখন ভিডিও দেখেছি, মিডিয়া কনজিউম করেছি, এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল এবং ব্রাইটার ডিসপ্লে হওয়ার কারণে আউটডোরও কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। মানে ডিসপ্লে দেখে আপনার মনে হবে না যে এই ফোনটার দাম 20,000 টাকা। গেমিং এক্সপিরিয়েন্স ওভারঅল ওকে লেভেলের আছে। ক্যামেরা পারফরমেন্সও আমি মনে করি যে ঠিকঠাক আছে 20,000 টাকা ফোন হিসেবে যদি চিন্তা করি। এবং ইউআইটাতে টেকনো অনেক 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 ইমপ্রুভ করেছে। আমরা টেকনো স্পার্ক 40তেও কথা বলেছিলাম, টেকনো ইউআই নিয়ে কাজ করেছে। এটা তো তারা ইউআই নিয়ে অনেক কাজ করেছে। থামস আপ দিব টেকনোকে ইউআইতে যত্ন সহ মনোযোগ দেওয়ার জন্য এবং আপডেট নিয়ে আসার জন্য। অর্থাৎ আমরা এখন অনেক আননেসেসারি অ্যাপস অনেক কম দেখতে পাচ্ছি টেকনোর ফোনে, যেটা অনেক বড় একটা বিষয়। মানে মেনে নিতেও একটু অবাক লাগতেছে, বাট থ্যাংক ইউ টেকনো। এনিওয়েজ, যেটা বলতে চাচ্ছিলাম, এই ফোনটা ইউআই পাশাপাশি IP64 এর রেটিং রয়েছে। সো পানিতে পড়ে টরে গেলেও সমস্যা নেই, তুলে ফেলবেন, কোনো কিছু হবে না। তার পাশাপাশি ফোনটাতে থাকা ডুয়েল স্টিরিও স্পিকারের সাউন্ড পারফরমেন্সও আমাদের কাছে 20,000 টাকা ফোন হিসাবে বেশ ভালো লেগেছে। সো ওভারঅল এই হলো টেকনো স্পার্ক 40 প্রো। এই মোবাইলটার আমাদের কাছে থাকা বেশ কিছুদিন ইউজ করার পর ওভারঅল একটা রিভিউ। আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।